শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজনে ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছি মোহাম্মদ ইমতিয়াজ। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তবর্তী ধলাই নদীর উৎসমুখে নুড়ি পাথর জমে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া অপরূপ সৌন্দর্যের পর্যটন কেন্দ্র সাদা পাথর এখন ধুধু বিরান ভূমিতে পরিণত হয়েছে। পাথর খেকোদের লুটপাট ঠেকেছে চূড়ান্ত পর্যায়ে। দিনে দুপুরে প্রশাসনের নাকের ডগায় লুটপাট হয়েছে সাদা পাথর। সেসব পাথর উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ, নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনেছেন। আর পর্যটকরা দাবি করছেন যে এই পাথর খেকোদের দৃষ্টান্তমূলক যেন শাস্তি দেয়া হয়। সাদা পাথরের এই সীমাহীন লুটপাটের ফলে পরিবেশ এবং অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়ছে এবং এই লুটপাটের দায়ভার নেবে কে, এ সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে যারা যুক্ত রয়েছেন তাদের সাথে শুরুতেই পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল, ডিন বিজ্ঞান অনুষদ, বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, এবং রয়েছেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, ডিন বিজ্ঞান অনুষদ, স্টামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা দর্শক এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি শুরুতে দেখে আসবো। প্রকৃতির যে একটা সাজ, এটা আল্লাহর দেওয়া, এটার সাথে মানুষের সাজের আল্লাহর সাথে এটা তুলনা হয় না, বুঝছেন নি? এখন হয়তো গোটা কয়েকটা আসবে, কিন্তু সম্পূর্ণ তো আসবে না। কথা সত্য, প্রকৃতি দুহাত ভরে ঢেলে দিলেও নিতে পারেনি মানুষ। দারিদ্র্য অথবা দুর্নীতির তাড়নায় নিজ হাতেই ধ্বংস করেছে নৈসর্গিক আয়োজন। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের রাজ্য তাই এখন অনেকটুকুই খানাখন্দ। প্রেক্ষাপট বদলেছে মূলত 5 আগস্টের পর, যখন দেশ সরকারবিহীন, আর তাতেই বাজিমাত। অথচ আগের প্রেক্ষাপট ছিল অনেকটাই ভিন্ন। 2 দিন হলো সেখানে চলছে লুট হয়ে যাওয়া পাথর প্রতিস্থাপনের লোক দেখানো তোড়জোড়। তবে সৌন্দর্যের প্রাকৃতিক দৌড়ে এই কৃত্রিমতা যেন যোজন যোজন দূরে। বেশিরভাগের অভিমত, যা গেছে উদ্ধার হবে না তার 95% পাথরও। এই পরিবেশ কর্মীর মত, প্রশাসনের পাশাপাশি যেখানে রাজনীতি আর আসন্ন নির্বাচনও জড়িত। যারা ক্ষমতাতে আগামী দিনে যাওয়ার কল্পনা করছেন এবং নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চাইছেন এবং আগামী দিনের নির্বাচনের প্রস্তুতির জন্য যাদের ফান্ডে টাকারও প্রয়োজন আছে, সেই সমস্ত ফান্ড তৈরি করার জন্য আমাদের ধারণা যে তারা এই অপকর্মকে যে যত দ্রুত এখান থেকে যত বেশি লুটে নেওয়া যায়। তাহলে আবার কবে ভরাট হবে এই খানাখন্দ, আর কিভাবেই বা হবে? যদি আবারও পাথর বয়ে আনা পাহাড়ি ঢলের অপেক্ষা থাকে, তবে তার ধরনটাই বা হবে কেমন? আগামীতে পাহাড়ি ঢল আসলে সাদা পাথর এখানে স্টে করবে কিনা, এটাই একটু দেখার বিষয়। তার আগে কিন্তু আগাম কোনো কিছু বলা যাচ্ছে না। সাদা পাথরের সুরক্ষার জন্য প্রকৃতিকে প্রকৃত করে রাখতে হবে, এছাড়া আর কোনো কর্তব্য বা কোনো কাজ নেই। যদিও পরিবেশ সংশ্লিষ্টদের অনেকেই আছেন সীমান্ত শঙ্কার ঘেরাটপে। বলছেন, ভারত যদি নজর দেয় তবে খেই হারাবে সাদা পাথরের গতিপথ। ভারত ও বাংলাদেশে পাথর রপ্তানি করছে। বাংলাদেশে এইভাবে যে পাথর লুণ্ঠন হয়, নিচে নামার পরে এই পাথরের যে এত মূল্য হয়, এই সমস্ত তথ্য তো এখন ওখানকার অধিবাসীদের কাছেও পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং এই পাথর ধীরে ধীরে দেখা যাবে ওইখান থেকে গড়িয়ে আসার আগে বিভিন্ন জায়গাতে তারাই পাথর আটকে ফেলবে। তাদের অভিমত, এই লোভের আর লুটের অভিঘাত থেকে রেহাই পেতে সচেতন হতে হবে সবাইকে। মানুষই যখন মুছে দিচ্ছে প্রকৃতির সৌন্দর্য, তখন শঙ্কায় আছেন পরিবেশবাদীরা। বলছেন, এমন অবাধ লুটতরাজ চলতে থাকলে অচিরেই হয়তো সাদা পাথরকে বিদায় বলতে হবে। তবে স্থানীয় যারা আছেন তারা চাইছেন প্রশাসনের কঠোর নজরদারি, যেন পাহাড়, নদী আর পাথরের রাজ্যে তারা স্বাগতম জানাতে পারেন পর্যটকদের। নীল মাহবুব, চ্যানেল 24, ভোলাগঞ্জ, সিলেট। প্রফেসর মজুমদার, আপনি নিশ্চয়ই প্রতিবেদন দেখছিলেন। আমরা একটু শুরুতে আপনাকে দিয়ে শুরু করতে চাই। সাদা পাথর আসলে কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এটা একটু জানাবেন আমাদের দর্শকদের জন্য। এবং সাদা পাথর যদি না থাকে, সেক্ষেত্রে পরিবেশের ভারসাম্যর জায়গাটা কী ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রকৃতিতে যেটি যে অবস্থায় থাকছে সেটিকে ওই অবস্থায় রাখাটাকে আমরা ভারসাম্য বলে থাকি। এবং আমাদের যেই উন্নয়ন দরকার, সেই উন্নয়নটা যখন প্রকৃতিকে
কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে যখন আমরা উন্নয়ন করতে পারি, যখন আমরা সম্পদ যেটা ন্যাচারাল রিসোর্স আছে সেটিকে আমরা ব্যবহার করতে পারি, যাতে ভবিষ্যৎ নাগরিকরা, ভবিষ্যৎ প্রজন্ম সেটাকে একইভাবে ব্যবহার করতে পারে, ওইটিকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে থাকি। অর্থাৎ উন্নয়নের জন্য প্রকৃতিকে খুব কম ক্ষতি করে অথবা ক্ষতি একদম না করে আমাদের কাজ করতে হবে। কিন্তু আমরা ভোলাগঞ্জে সাদা পাথর সম্পর্কিত যেটি দেখলাম, সেই সাদা পাথরের উপরে আসলে কালো হাত পড়েছে। দুর্বৃত্তদের এই কালো হাতের কারণে রাতারাতি আমাদের যে প্রকৃতি, পরিবেশ এবং পর্যটনের ক্ষেত্রে যে সোনার হাঁসের মতো মানে সোনার ডিম দেওয়া হাঁসের মতো এই পাথর, সাদা পাথরগুলো আমাদেরকে নানাভাবে সার্ভিস দিয়ে আসছিল, সেটি আমরা সেই সোনার ডিম পাড়া হাঁসটাকে সেই কালো হাত দ্বারা রাতারাতি আমরা এটিকে হত্যা করে সমস্ত টাকা একবারে খেয়ে ফেলার লোভে সমস্ত পাথর এই রাতারাতি বলা যায় যে সেখান থেকে লুট হয়ে গেল। এবং এই লুট হওয়ার ফলে যেটি সরাসরি ক্ষতি হচ্ছে, সেখানকার নদীর যে ভারসাম্যতা, অর্থাৎ নদীর পানিগুলো স্বাভাবিকভাবে যেভাবে এই পাথরকে কেন্দ্র করে যেই ফ্লোতে প্রবাহিত হতো, এই পাথর নিয়ে যাওয়ার পর সেখানে যে খোঁড়াখুড়ি করা হয়েছে, সেখানে উঁচু নিচু ক্ষতবিক্ষত যে অবস্থা হয়েছে, স্বাভাবিক ফ্লোটা এখন ব্যাহত অলরেডি হচ্ছে। ফলে আগে যেই পানি পাথরের উপর দিয়ে পরিচ্ছন্ন একদম স্বচ্ছ পানি প্রবাহিত হতো, এখন পাথর না থাকার কারণে সেটি বালি এবং কাদাময় একটি অবস্থার মাধ্যমে ঘোলাটে অবস্থায় প্রবাহিত হচ্ছে। পাথরের গায়ে যে জুপ্লাঙ্কটন এবং ফ্লাইটোপ্লাঙ্কটনগুলো, অর্থাৎ মাইক্রোস্কোপিক জীব, অণুজীব এবং উদ্ভিদগুলো আগে থাকতো, শ্যাওলা হতো, সেইগুলো খেয়ে আবার মাছ জাতীয় অন্যান্য তারা বেঁচে থাকতো। ফলে এই মাছের বংশবিস্তার এবং বৃদ্ধি সেটিও ব্যাহত হয়েছে। এই পাথরের কারণে পানিগুলো পাথরের উপর দিয়ে প্রবাহিত হতো, ফলে ভাঙ্গন হতো না। এখন যেটি হচ্ছে, দুই কূল ভাঙ্গন হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এছাড়াও আমাদের তো পর্যটন তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ পর্যটন, পরিবেশ এবং পরিবেশ সম্পর্কিত যেই ইকো ট্যুরিজম অর্থাৎ অর্থনৈতিক যে দিক, এটি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে বড় যে ক্ষতিগ্রস্ততা হয়েছে মনস্তাত্ত্বিক ক্ষতিগ্রস্ত। অর্থাৎ সমস্ত জাতি একটা ট্রমার ভিতরে আছে যে এরকম লক্ষ লক্ষ মেট্রিক টন পাথর অর্থাৎ ভূমি, মাটি আমরা আমাদের লোভ সংবরণ করতে না পেরে আমরা এটি লুট করা শুরু করেছি। অর্থাৎ আমরা কেমন একটি মন মানসিকতার ভিতরে আছি যে পুরো মাটিসহ আমরা লুট করা শুরু করতে পারি। ফলে এই যে নতুন প্রজন্ম যারা আছে, শিশুরা আছে, যারা এখন দেখছে, বাচ্চারা জিজ্ঞেস করছে, বাবা এই পাথর লুট বিষয়টা কি, কেন এভাবে নিয়ে যাচ্ছে, এটি নিয়ে কি করবে? তো তাদেরকে বোঝানো যাচ্ছে না যে এটি একটি লোভের বশবর্তী হয়ে তাৎক্ষণিকভাবে এই কাজগুলো করছে। ফলে মনস্তাত্ত্বিক একটি পরিবর্তন, একটি বিকারও কিন্তু সৃষ্টি হচ্ছে, বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, যে চাইলেই কোনো একটা স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ হাসিল করার জন্য প্রাকৃতিক সম্পদ এবং একটি এত মনোরম জিনিস, যেটি আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয় বলেছেন যে কিভাবে একটি চমৎকার সুন্দর পরিবেশকে রাতারাতি ধ্বংস করে ফেলা যায়, লোভের বশবর্তী হয়, সেটি কিন্তু সেই ভোলাগঞ্জে এই সাদা পাথরের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। সেই স্বার্থান্বেষী মহোদয়গণ তো একটা কথা বলছেন, তারা যখন তাদেরকে প্রশ্ন করা হলো, তারা বলছেন যে আমরা এই পাথরগুলোকে পরিষ্কার করার জন্য নিয়ে যাচ্ছি, পরিষ্কার যখন করা হয়ে যাবে আবার তারা সেখানে প্রতিস্থাপন করবেন। এটা আসলে কতখানি যুক্তিযুক্ত আপনার? এটি একটি নাটকের একটি পার্ট বলা যায়, একটি নাটক মঞ্চস্থ তারা করেছে, অন্যায় কাজ করেছে, সেই জায়গায় হাস্যরসপূর্ণ বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছেন। আমরা সেই ক্ষেত্রে মোটামুটিভাবে একটি সর্বদলীয় ঐক্য লক্ষ্য করেছি এবং সেইখানে বিভিন্নভাবে ধর্মীয় দোহাই থেকে শুরু করে অর্থনৈতিক, পর্যটন, বিভিন্ন দোহাই দিয়ে প্রশাসনিক এবং রাজনীতিক একটি সমন্বয়ে সেই ঘটনাটি সেখানে ঘটানো হয়েছে। এটি আমরা সবাই কম বেশি এখন জানি। অনেক ধন্যবাদ, আপনার কাছে চমৎকার করে উত্তর পেয়েছি। আপনার কাছে আবারও আসবো নিশ্চয়ই। অধ্যাপক আব্দুল জলিল, আপনার কাছে একটু আসি। এই যে পাথরগুলো, এই পাথরগুলো আসলে কি কি কাজে ব্যবহৃত হয় একটু আপনার কাছে স্পেসিফিকলি বলবেন? পাশাপাশি এই সাদা পাথরটার এত গুরুত্ব কেন? সাদা পাথর ন্যাচারাল একটা, এটা লক্ষ লক্ষ বছর ধরেই কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে। আসলে এটা একদিনের ব্যাপার না, এটা ন্যাচারাল ওয়েতে এই আমাদের যেটা ডলোমাইট অথবা আমরা বলি চুনা পাথর, এগুলো বিভিন্ন ধরনের জীবাশ্ম যেগুলো আছে আমাদের মলাস্কা জাতীয় যেগুলো শামুক, ঝিনুক বা ওগুলো, এই সমন্বয়ে লক্ষ লক্ষ বছর ধরে কিন্তু এগুলো তৈরি হয়েছে। এটা একদিনে তৈরি হয় নাই, কিন্তু এটা দেখা গেল যে কয়েক মাস বা এক বছরের মধ্যে এটা নিঃশেষ হয়ে গেল। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি এই জন্য ধিক্কার জানাই
এই ধরনের একটা ন্যাচারাল একটা সুন্দর একটা দৃষ্টিনন্দন একটা পরিবেশকে রাতারাতি ধ্বংস করার জন্যে যে স্বার্থান্বেষী মহল যে কাজটা করেছেন, এটা খুবই দুঃখজনক এবং খুবই জাতির জন্য একটা লজ্জাজনক একটা ব্যাপার। তো এই সাদা পাথরের গুরুত্ব কিন্তু অনেক আছে। এটা যেমন ন্যাচারাল একটা ওয়ে আছে, মানে এটা ন্যাচারালি আমাদের ফিল্টার হিসাবে কাজ করে, এবং এটা দেখবেন যে ওই জায়গার পানিগুলো ছিল একদম স্বচ্ছ। সুতরাং ওই জায়গায় এখন যে যে পরিবেশটা সৃষ্টি হবে, পানিগুলো ঘোলাটে হয়ে যাবে, এবং ঘোলাটে হওয়ার ফলে কি হবে, এর সঙ্গে যে পরিবেশের যে ভারসাম্যর যে হীনতা যে দেখা যাবে, ওই জায়গার যে জীববৈচিত্র্যটা এটা রাতারাতি ধ্বংস হয়ে যাবে। আসলে এই পাথরগুলো আসলে কি কি কাজে লাগে? এই কাজগুলো হচ্ছে স্পেশালি পাথরগুলো আমাদের যেগুলো স্পেশালি যেগুলো ভেরি ভাস্কর্য তৈরি বা মসজিদ মন্দির কিছু কিছু প্রাসাদ তৈরি করা হয়, ডেকোরেশন পারপাসে ইউজ করা হয়। এটা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজের মধ্যে পড়ে। আর এগুলো প্রাকৃতিকভাবে তো দারুণভাবে তাৎপর্যপূর্ণ আছে। তো এই পাথরগুলো যেভাবে আমরা ধ্বংস করেছি, এর যদি সীমিত পর্যায়ে ইউজ করা যেত, যেভাবে হতো আর কি, কিন্তু বর্তমানে যেটা করেছে একদমই রাতারাতি এটা নিঃশেষ করে দিয়েছে। এবং এটা তো একদিনে হয়নি নিশ্চয়ই, এটা তো সেই বহু আগে থেকে আমরা দেখেছি, আগে থেকে 2020 সালেও এগুলোর ঘটনা নিয়ে আলোচনা ঘটছে। হ্যাঁ জি বলবেন। তো এই জায়গাটায় আমরা বলবো যে এটার আমাদের বিভিন্ন ধরনের যে ভাস্কর্যগুলো তৈরি হতো এই জায়গা থেকে তৈরি হতো, বিভিন্ন ধরনের ডেকোরেটিভ জিনিসগুলো যে তৈরি হতো পাথর দিয়ে, এই জায়গা থেকে তৈরি হতো, কারণ এগুলো দেখতে খুবই সুন্দর। আসলে এটা শ্বেত শুভ্র, এবং এগুলোর যে লাইটগুলো রিফ্লেকশন হতো, লাইট কোনো অ্যাবজর্ব হবে না, যার ফলে উজ্জ্বলতা অনেক বেশি ছিল, এবং এটা এই স্রোতের যে প্রবাহ ছিল সেই প্রবাহের মাধ্যমে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে এটা সুন্দর একটা মসৃণ সারফেস তৈরি হতো আর কি, যার ফলে এগুলো খুবই মানে মূল্যবান সম্পদ হিসেবে আমরা গণ্য করি এটারে, এবং বিভিন্ন কাজে ইউজ হয় আর কি, ডেকোরেটিভ কাজগুলো বা বাগান বা মন্দির মসজিদ এই সব কাজে এগুলো দারুণভাবে ইউজ হয়। এটা তো শুধুমাত্র পরিবেশের সৌন্দর্য রক্ষা করছে না, পাশাপাশি পরিবেশ বিপর্যয়ে অনেক রকমের ভূমিকা রাখে, যেটা আপনারা দুজনেই বলেছেন। তো একটু স্পেসিফিকলি কি মানে ঝড় বা জলোচ্ছ্বাস এই জায়গায় যেটা হবে সেই জায়গায় মানে এই নিশ্চয়ই ভারসাম্য রক্ষার জন্য এই পাথরগুলো এই জায়গায় যেটা হবে আসলে এটার আমরা যেমন বলি যে কতগুলো প্যারামিটার থাকে পরিবেশে, জলেরও একটা প্যারামিটার আছে, যে ওর মধ্যে বেশ কতগুলো প্যারামিটার আছে, তার মধ্যে পিএইচ আছে, টার্বিডিটি আছে, বা তারপরে হচ্ছে টিডিএস আছে, আপনার বিওডি সিওডি ডিও লেভেল আছে। তো এই জিনিসগুলো যদি আমরা সায়েন্টিফিক টার্মে নিয়ে আসি, যেমন মনে করেন যদি এখন যে স্বচ্ছ পানিটা ছিল এই জায়গায় কিন্তু সূর্যের আলো পড়তো, সূর্যের আলো পড়লে কি হবে, এই জায়গায় যে জলজ উদ্ভিদগুলো ছিল সেগুলো তাদের যে ফটোসিনথেসিস যে ওয়েটা এটা খুবই কোনো হ্যাম্পার হতো না আর কি। এখন কি হবে, ঘোলা হয়ে গেছে, টার্বিডিটি বেড়ে গেছে। এই টার্বিডিটি বেড়ে যাওয়ার ফলে কি হবে, এটার মধ্যে লাইটগুলো পেনিট্রেট করতে পারবে না, ভিজিবিলিটি কমে যাবে, যার ফলে কি হবে এই জায়গায় আপনার এই যে এই ফটোসিনথেসিস বলেন এটা বলে, যার ফলে ওটার মধ্যে যে অক্সিজেনটা তৈরি হতো ডিজলভ অক্সিজেন, আর ডিজলভ অক্সিজেন না থাকলে কোনো প্রাণীও বাঁচবে না ওই জায়গায়। সুতরাং ওটা গ্র্যাজুয়ালি এটা কমে আসবে, কমে আসার ফলে কি হবে, ওই জায়গায় যে জলজ প্রাণীগুলো ছিল একটাও সার্ভাইভ করার কোনো ওয়ে মারা যাবে আর কি দিনে দিনে, ঠিক আছে। সুতরাং এই ধরনের প্রচুর ইম্প্যাক্ট ওর মধ্যে রয়ে যাবে, এইটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে যে পাথরগুলো থাকা অবস্থায় কি হতো, যে জলের যে স্রোতটা ছিল এটা ভেঙে ভেঙে যেত, তাই না, যার ফলে কি হতো, এই যে যত আন্দোলিত হতো তার মধ্যে দিয়ে কিন্তু অক্সিজেনগুলো এর মধ্যে প্রবেশ করতো আসলে। সুতরাং এই জায়গাটায় এটা এখন দেখা যাবে কি পাথর নাই, যার ফলে এটা সরাসরি প্রবাহিত হবে এবং দেখবেন যে দুই পাশে বন্যা টন্যা হয়ে যাবে সব কিছু। সুতরাং এই জায়গায় কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না, যার ফলে হবে কি এই জায়গায় বন্যা হতেও পারে ভবিষ্যতে, এটা হবেই, এটা একটা কারণ হতে পারে। আর একটা হচ্ছে আপনার এই জায়গায় কতগুলো পাথরের মধ্যে যে 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 আমার আরেকজন আলোচক
উপস্থাপন করেছেন যে এর মধ্যে কিন্তু পাথরের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো ছিল মানে খাদগুলো ছিল ওর মধ্যে কিন্তু অনেক মাইক্রোপ্ল্যাঙ্কটন থাকে থাকে তারা কিন্তু আর নাই, থাকবে না, যেগুলো মাছগুলো খেতে পারত। মাছের খাদ্য হিসেবে এগুলো ইউজ হতো, বিভিন্ন ধরনের শৈবাল বা মুক্তমাগ, এগুলো না থাকলে এগুলো আপনার মাছগুলো সার্ভাইভ করবে না। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসছি আমরা, প্রফেসর মজুমদার আপনার কাছে আবার একটু আসি। ভারতের মেঘালয় পাহাড় থেকে ঝর্ণার পানিতে স্রোতে এই নদী বেয়েই তো মূলত এই সাদা পাথরগুলো আসে। মোটামুটি আমরা আপনাদের মাধ্যমেই এবং গণমাধ্যমের মাধ্যমে আমাদের জানার সুযোগ হয়েছে। এবং প্রফেসর জলিল যে বিষয়গুলো বলছিলেন, আপনি আরেকটু বিষয় যে এই পাথরগুলো তুলে ফেলার কারণে যে প্রকৃতির যে স্বাভাবিক একটা নিয়ম ছিল সেটা তো নিশ্চয়ই ব্যত্যয় ঘটাচ্ছে। এই বিষয়টা একটু আপনার কাছে আরেকটু ক্লিয়ারলি জানতে চাই। দেখুন, আমরা মানে গত 2 দিনে লক্ষ্য করছি যৌথ বাহিনীর অভিযান করে প্রায় 12,000 মেট্রিক টনের বেশি, অর্থাৎ 100 ট্রাকের বেশি পাথর কিন্তু উদ্ধার করে আবার নদীতে ফেলা হচ্ছে। 47,000 ঘনফুট, 47,000 ঘনফুট। এবং সেই 100 বেশি ট্রাক উদ্ধার করে যে পাথর নিয়ে আসা হচ্ছে, অ্যাপারেন্টলি মনে হয় পাথর তো পাথরই, সেই পাথর আবার জায়গা আসছে, কিন্তু তা না, ইতিমধ্যে আমাদের ক্ষতি হয়ে গেছে যথেষ্ট। প্রফেসর জলিল স্যার যেটা বললেন ট্রু, যে পাথরের সাথে যে জু প্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটনগুলো পাথর কেন্দ্রিক একটা সিস্টেম কিন্তু সেখানেও কিন্তু একটা ইকোসিস্টেম, স্টোন ইকোসিস্টেম সেখানে অলরেডি তৈরি হয়েছিল। এখন সেই পাথরগুলো উঠিয়ে নেওয়ার পরে যখন শুষ্ক অবস্থায় গেছে সেই ইকোসিস্টেম কিন্তু অলরেডি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আমরা আবার পাথরগুলো রিস্টোর করলেও পূর্বে সেই অবস্থা যেতে আমাদের অনেক ব্যাক পেতে হবে, অনেক সময় লাগবে, আনইন্টারাপ্ট একটা এনভায়রনমেন্ট সেখানে আমাদের তৈরি করতে হবে। সেক্ষেত্রে পর্যটকদেরও নিয়ন্ত্রণ করার হয়তো প্রয়োজন হতে পারে। এখানে বিজ্ঞানভিত্তিক একটা স্টাডি, এখানে একটা ইম্প্যাক্ট স্টাডি বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডি EIA এখন করা এখানে প্রয়োজন হয়ে গেছে। তাহলে ডিটেল আমরা হয়তো জানতে পারবো। দিনে গণমাধ্যমে আসবার কারণে কিন্তু এখন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন বা গভর্নমেন্টের পক্ষ থেকে নড়ে চড়ে বসা হচ্ছে, কিন্তু এটা তো হচ্ছে অনেকদিন, আমি এর আগেও বলছিলাম আসলে। দেখুন, এই যে বর্তমান যে অবস্থাটা হচ্ছে এখন, জেলা প্রশাসন, তারপর বিভাগীয় কমিশনার, যৌথ বাহিনী, সকল আইন শৃঙ্খলা বাহিনী এখন কিন্তু সবাই ওখানে মজুদ রয়েছে। দুঃখজনক বিষয় হলো আজ থেকে প্রায় 8 মাস থেকে 10 মাস আগে থেকে এই লুণ্ঠনটি কিন্তু শুরু হয়েছে এবং তখন কিছু কিছু গণমাধ্যম প্রাথমিকভাবে কথা বলেছে। ইভেন জুন মাসের 3 তারিখও আমরা প্রথম আলোতে একটি বড় প্রতিবেদন লক্ষ্য করেছি, যেখানে ডিসি মহোদয় বলছেন তাদের ফোর্স ওইখানে অ্যাক্টিভ রয়েছে, প্রয়োজনে আরও কঠোর হবেন। জুন মাসের 3 তারিখ থেকে আস্তে আস্তে আমার জুলাই আগস্ট আরও যে প্রায় 2-2.5 মাস চলে গেল, আগস্ট মাসে এসে প্রথম সপ্তাহের রাতারাতি হাজার হাজার ট্রাক ভর্তি পাথর নিয়ে যাওয়া হলো। তখন যেই দেরিতে আমরা আমাদের এনফোর্সমেন্টটা করলাম, সেটা যদি আরও আগে করা যেত, যখন থেকে মিডিয়া কথা বলছে, তাহলে আজকে এই অবস্থা হতো না। এখন যা হওয়ার তো হয়েছে। এই মুহূর্তে যেটি একটু পজিটিভ বিষয় হলো, মিডিয়ার কল্যাণে এই সারা দেশে এই পাথর খেকোদের বিরুদ্ধে একটি জনমত তৈরি হয়েছে। এই জনমতকে কাজে লাগিয়ে কিন্তু সরকার, এটি তো ভোলাগঞ্জের সাদা পাথর, এছাড়া আমাদের জাপলংয়ের পাথর রয়েছে, আমাদের শেরপুরের পাথর রয়েছে, নেত্রকোনার পাথর রয়েছে, সারা বাংলাদেশে আমাদের কয়েকশো নদী থেকে পাথরের সাথে সাথে বালি উত্তোলন হচ্ছে। সো এই জিনিসটাকে কাজে লাগিয়ে সরকার খুব ভালোভাবে জনমতকে সাথে নিয়ে এই বালু খেকো, নদী খেকো, পাথর খেকোদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে পারে। কারণ মিডিয়া এবং সাধারণ মানুষ, এই জনমতটা তৈরি হয়েছে মিডিয়ার কল্যাণে, কিন্তু এটাকে কাজে লাগাতে হবে। এই বালু খেকো বা পাথর খেকো কারা, এগুলো আপনাদের কাছে আমরা জানার চেষ্টা করব, গণমাধ্যমে আমরা বলছি। আমরা ছোট্ট একটা বিরতির পরে এই নিয়ে আলোচনা করব। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর। অতিথিরা রয়েছেন, নিশ্চয়ই সাথেই থাকবেন। বিরতির পর আরও একবার স্বাগত। ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছি মোহাম্মদ ইমতিয়াজ। আমরা আলাপ করছিলাম সাদা পাথর বহুমাত্রিক সমীকরণ এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে সম্মানিত অতিথি রয়েছেন, 2 জন স্টুডিওতে রয়েছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল এবং রয়েছেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। এইমাত্র অনলাইনে আমাদের সাথে যুক্ত হলেন ধরিত্রী রক্ষায় আমরা সিলেট থেকে সদস্য সচিব আব্দুল করিম কিম। আপনাদের 3 জনকে ধন্যবাদ এবং বিশেষ করে কিম ভাইকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবারে আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমি ছোট ছোট করে 3-4টা প্রশ্ন একবারে করতে চাই আপনাকে। এই যে পাথর ব্যবসা, এটা কতটুকু বিস্তৃত আপনি বলবেন, পাশাপাশি স্থানীয় কারা কারা, আপনি তো অনেক দিন ধরে এই মানে দেখছেন,
কারা কারা এটার সাথে জড়িত, কারা ভাগীদার একটু বলবেন। সম্প্রতি যেভাবে লুট করা হলো কাদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে এবং প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না? মিডিয়া আসার পরে মানে তাদের বিষয়ে তোড়জোড় বেড়ে গেল কেন? এর আগে কোথায় ছিলেন তারা? পাথর উত্তোলন হচ্ছে তো দীর্ঘদিন থেকে। পাথর বার্কি শ্রমিকরা সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করতেন। 2002-03 সাল থেকে এই যে মেশিন ব্যবহার করে যখন পাথর উত্তোলন শুরু করা হলো, এর পরবর্তীতেই দেখা গেল যে এইভাবে পাথর উত্তোলন করতে গিয়ে পুরো নদীর চিত্র পাল্টে দেয়া হচ্ছে এবং শুধু নদী না, নদীর আশপাশ খনন হচ্ছে। এরকম করে তোলা শুরু হলো যখন ব্যাপকভাবে নদীর গতিপথ পরিবর্তন হতে থাকলো। এইভাবে করে যখন শুরুতে এটাকে নিয়ন্ত্রণ করা গেল না, তখন থেকে এটা যেহেতু একটা লাভজনকভাবে ব্যবসা শুরু হলো, পাথর উত্তোলন বিভিন্ন গণমাধ্যম প্রথমে সেভাবে গুরুত্ব দেয়নি। যখন গুরুত্ব দেওয়া শুরু করলো, তারপর এটা নিয়ে আলোচনা হলো একটা, এবং পরিবেশবাদীরা আমরা শুরু থেকে বলে আসছি যে এইভাবে পাথর উত্তোলন করলে এখানকার পরিবেশ প্রকৃতি বিনষ্ট হবে। এখন যেটা হচ্ছে যে 5 আগস্টে পরিবর্তনের পর থেকে একটা ব্যাপক লুটতরাজ শুরু হয়। এর আগে যে হয়নি তা না, আমরা যে সময়টাতে আদালতের নিষেধাজ্ঞা ছিল বলে আমরা বলছি যে সেই সময় উঠে নেয় এরকম কিছু না। ওই বিগত 4 বছর যদি তথ্য তালাশ করেন আমাদের কাছেও আছে, সেই সময়ও পাথর উত্তোলন হয়েছে, কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে চোরাইভাবে পাথর উত্তোলন কখনোই বন্ধ থাকেনি। পাথর এইভাবে উত্তোলন করা হয়েছে। কারা উত্তোলন করছে? পাথর উত্তোলন করছে শ্রমিকরা, কিন্তু শ্রমিকরা তো শ্রম দিচ্ছে শুধু, কিন্তু এই যে উত্তোলন করতে গিয়ে যে বাধা বিপত্তি আসার কথা, সেই বাধা বিপত্তি প্রশাসনিকভাবে আসে না। কারণ হচ্ছে সেটা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা এটা নিয়ন্ত্রণ করেন। ওনারাই এই পুরো বিষয়টা তারা তদারকি করেন এবং মূলত তাদের তত্ত্বাবধানে এই জায়গাটা একটু ইন্টারাপ্ট করি কিম ভাই, এই জায়গাটা একটু ইন্টারাপ্ট করি। এখন তো আসলে রাজনৈতিক দলের হর্তাকর্তা ব্যক্তিরা নাই, কারণ এখন তো ইন্টারিম গভর্নমেন্ট চলছে। তো এই সময়েও মানে কাদেরকে দেখতে পান তাদের প্রভাব খাটিয়ে এই কাজগুলো করছেন? আমরা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি আমাদের প্রধান যে রাজনৈতিক দল এখন যারা মাঠে তোড়জোড় করছেন আগামীতে ক্ষমতায় আসার জন্য, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি, এমনকি আমাদের হুজুররাও এই পাথর লুটতরাজের জন্য তারা অনেক দূর থেকে এখানে এসে পাথর তুললে কিভাবে তারা উপকৃত হবেন এই সমস্ত বয়ান তারা দিয়েছেন। তো এই অবস্থাতে এদের অনেক নেতার বক্তব্য আছে পাথর তোলার সপক্ষে, কিন্তু পরিবেশ প্রকৃতি রক্ষার সপক্ষে তারা কখনোই কথা বলেন না। তারা এখানে মানুষের দোহাই দেন, শ্রমিকের দোহাই দেন। আমরা কখনো দেখি না এই যে ঢাকার শ্রমিকরা যখন মজুরি পায় না, যখন আন্দোলন করে, এই সমস্ত নেতারা কখনো সেই সমস্ত শ্রমিকের জন্য কাঁদেন না। তারা পাথর শ্রমিকদের জন্য তাদের চোখ দিয়ে পাথরের চোখ দিয়ে তারা অশ্রু বর্ষণ করেন, আমরা সেটা দেখি। এটার কারণ আমরা উপলব্ধি করি, কারণ এই যে পাথর, এটা একটা ধলা সোনা। এই 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 সোনা থেকে যে টাকাটা আসে, আপনারা দেখেছেন যে তার পরিমাণ 1000 কোটি টাকার উপরে ইতিমধ্যে লুটতরাজ হয়েছে। তো 1000 কোটি টাকা নিশ্চয়ই এই শ্রমিকরা যদি পেত, তাহলে এই শ্রমিকরা আর শ্রমিক থাকতো না। যারা এই পাথর লুটতরাজ করেছেন তারা নিজেরা নিয়েছেন এবং তাদেরকে যেন বাধা না দেন সেই জন্য এই সমস্ত এলাকাতে যারা প্রশাসনিক কর্মকর্তা দায়িত্বশীল তারা সেই ভাগ বাটোয়ারাতে অংশগ্রহণ করেছেন বলেই এইভাবে লুটতরাজ হয়েছে। এবং এই লুটতরাজ প্রশাসন কেন ব্যবস্থা নিতে পারলো না? প্রশাসন ব্যবস্থা নিতে চায়নি বলে তাদের সেই আগ্রহ নেই। কেন তারা আগ্রহ প্রকাশ করবে? যেহেতু এই লুটতরাজে এক হচ্ছে তাদের সেই নৈতিক মনোবল নেই, তারা এই টাকার শক্তির কাছে তারা নিজেদেরকে তারা সেই শক্তির কাছে আত্মসমর্পণ করেছে। হ্যাঁ, আত্মসমর্পণ করেছে। এই যে টাকা, এটা তো কোটি কোটি টাকার বিষয়, তো সেখানে আসলে তারা লোভ সংবরণ করতে পারেনি। তারা দেখেছে তাদের আসনে পূর্বে যে কর্মকর্তা ছিলেন তিনি এতটা ফ্ল্যাটের মালিক হয়েছেন, সিলেটের এই এলাকাতে চাকরি করে এত সম্পদের মালিক হয়েছেন, তো তিনি কেন বোকামি করবেন? তো তিনি বোকামি করছেন না বলে এই লুটতরাজ কখনোই বন্ধ হচ্ছে না, ধারাবাহিকভাবে চলছে। অনেক ধন্যবাদ। সেই বোকামিগুলো শুধু আপনারাই করে যাচ্ছেন, এই জন্য আপনাদের কিছু হচ্ছে না। আপনার কাছে নিশ্চয়ই আবারও আসবো। অধ্যাপক ডক্টর আব্দুল জলিল, আপনার কাছে একটু আসি। পাথর হারিয়ে যাওয়ার প্রভাব তো নদীর খাদ্যচক্র, মানে এই মাছের খাদ্যচক্রের ঝামেলা হচ্ছে, যেটা আমরা শুরুর দিকে আলোচনা করছিলাম। তো একটু বলবেন যে মানুষের খাদ্য এবং অর্থনীতিতে কি কোনো প্রভাব পড়ছে আপনার কাছে মনে হয়? অবশ্যই, কারণ এই সাদা পাথরকে ঘিরে আমাদের একটা
বিশাল বড় একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছিল এবং এই জায়গায় প্রচুর লোকের কর্মসংস্থান ছিল। প্রচুর লোক আগে এই রাস্তাটা একটু খারাপ ছিল বলে, কিন্তু এখন যে রাস্তার যে উন্নতি হওয়ার পরে হাজার হাজার পর্যটক কিন্তু এই জায়গায় যেত, যার ফলে একটা বিশাল বড় একটা কর্মকাণ্ড সে যা চলতো কিন্তু, এবং এর ফলে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে, অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সে জায়গায় গড়ে উঠেছে, দর্শনার্থী যেতেন প্রচুর, যার ফলে এই জায়গায় তো অর্থনৈতিকভাবে আমরা দারুণভাবে দেউলিয়া হলাম একটু। এবং এটাতে এবাদেও আপনি যেটা বললেন যে খাদ্যচক্রের মধ্যে আমাদের কোনো প্রভাব পড়েছে কিনা, আসলে অবশ্যই, কারণ এই জায়গায় যে আমাদের যে জলজ প্রাণী যেগুলো ছিল, যেগুলো খাদ্য হিসাবে আসতো বা সামথিং কিছু একটা, সেগুলো বিলীন হয়ে যাবে। সুতরাং সেগুলো সেন্স আমি বলবো যে এটা একটা বিশাল বড় ক্ষতি হয়েছে। আগে আমরা ভূমি খেকোর কথা শুনেছি, নদী খেকোর কথা শুনেছি, কিন্তু এখন পাথর খেকোর কথা শোনা যাচ্ছে। আমি এটা তো সত্যি খুবই ধিক্কারজনক একটা কাজ হয়েছে, আসলে ধিক্কার জানাই আমি, যে পাথর খেকো এটা তো অস্বাভাবিক একটা ব্যাপার। নদী বালু তো খেয়ে মোটামুটি হজম করা যায়, কিন্তু পাথর খেকো কি হজম হবে? সেটা কিভাবে হজম করছে আল্লাহ জানে। এখন আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো যে দেখেন, প্রকৃতিগতভাবে আমরা কিন্তু দারুণ একটা লোকেশনে আছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে বা সৃষ্টিকর্তা আমাদেরকে সবগুলো সৌন্দর্য দিয়ে দিয়েছে। আসলে অন্যান্য বিশ্বে দেখেন বিভিন্ন দেশে আছে, যেমন সিঙ্গাপুরের কথায় যদি ধরেন, ওই যে আমি যাই দেখলাম যে 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 সৈকতটা তৈরি করেছে, কৃত্রিম উপায়ে সৈকত তৈরি করেছে, অথচ আমাদের এত বড় একটা সমুদ্র সৈকত, কত সুন্দর, আমরা সেটা ব্যবহার সাগরের গর্জন বাস, অথচ ওরা কৃত্রিমতার মাধ্যমেই প্রকৃতিটা ফিরে আনতে চায়, অথচ আমরা আল্লাহর দেওয়া সৃষ্টিগুলোরে আমরা ধ্বংস করছি। মানে আমাদের মতো বোকা জাতি মনে হয় আর কোথাও আছে বলে আমার কাছে মনে হয় না, যে এই যে এই প্রকৃতিকে ধ্বংস করে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই। মানে এটা মানে নতুন প্রজন্মের কাছে আমাদের কি জবাবদিহিতা আছে আমরা জানি না। আসলে বাংলাদেশকে একটা আমরা রীতিমতো একটা কি বলবো দোজকের দ্বার প্রান্তে নিয়ে চলে গেছে আসলে। সুতরাং আমাদের এই জায়গায় অনেক কিছু করার আছে। নতুন প্রজন্মের জন্য একটা যদি সুন্দর বাংলাদেশ যদি আমরা না রেখে যেতে পারি, সারা জীবন তারা আমাদেরকে দোষারোপ করবে কিন্তু এটা। সুতরাং আমাদের এত সুন্দর একটা প্রকৃতি, এত সুন্দর প্রচুর নদী, পাহাড়, পর্বত বেষ্টিত, সাগর, অথচ আমরা এটার ব্যাপারে খুব উদাসীন। অর্থনীতির জায়গাটা আমরা আসলে খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং পাশাপাশি এখন যদি এটার কাজ করা হয় সেক্ষেত্রে পর্যটনের যে জায়গাটা সেটা কিছুটা সময় হয়তো বন্ধ রাখতে হতে পারে, সেক্ষেত্রে অর্থনীতির জায়গাটা আমরা অনেকখানি পিছিয়ে থাকবো হয়তো। আপনার কাছে আবারও আমরা আসবো। ওই জায়গাটা কিন্তু ফিরিয়ে আনা খুব কঠিন, কারণ ওটাকে আর ফিরিয়ে আনা যাবে না, কারণ ওটা তো হাজার হাজার বছর ধরে কিন্তু এই ধরনের অবস্থা ছিল। একটা প্রকৃতির একটা একদিনে হয় না। এটারে আপনি এখন স্থাপন করে বা ওই ধরনের পাথর তো পাবে না, আমার মনে হয় পাথরগুলো হজম হয়ে গেছে অলরেডি। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো প্রফেসর কামরুজ্জামান মজুমদার। পাথর উত্তোলনের, আপনি তো পরিবেশ নিয়ে বহুদিন ধরে কাজ করছেন এবং পরিবেশ নিয়ে বেশ কিছু আপনার লেখাও আছে, আমরা পড়েছি। তো একটু বলবেন যে বায়ু দূষণের জায়গাটা আসলে কিভাবে বৃদ্ধি পাচ্ছে? প্রথম পর্বে কিছুটা বলেছিলেন। দেখুন, অনেক দিন ধরে আমাদের কনসার্ন ছিল যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হচ্ছে এই সিলেট বেল্টের পুরোটাতে, ভোলাগঞ্জ থেকে শুরু করে জাফলং পর্যন্ত বিভিন্ন জায়গায় স্টোন ক্র্যাশিং যে ইউনিটগুলো আছে, এগুলোতে কোনো রকম স্বাস্থ্যসম্মত ব্যবস্থা না নিয়েই শ্রমিকরা লক্ষ লক্ষ টন পাথর ভাঙছে এবং সেই পাথরের টুকরা তাদের ফুসফুসে যাচ্ছে। ফলে এই যে বায়ু দূষণের যে বিষয়টি আছে, এই পাথরের শিল্প থেকে প্রচুর বায়ু দূষণ হচ্ছে। এটা অনেক দিন ধরে, এক যুগের বেশি সময় ধরে আমরা লক্ষ্য করে আসছি। এটি নিয়ে অনেক কথাবার্তা আমরা এর আগেও বলেছি। বায়ু দূষণের সাথে সাথে এটি শব্দ দূষণ তৈরি করছে। এই যে বোমা মেশিন দিয়ে পাথর তোলা এবং পাথর ভাঙার যে বিষয়টি আছে, সাউন্ড পলিউশন ওইখানে, এবং ওই এলাকার শ্রমিকদের এই যে ফুসফুসের সমস্যা এবং কানের সমস্যা, এই দুটি সমস্যা ওই এলাকায় একটা কমন সমস্যা। ফলে যারা কিংবাই যথার্থ বলেছেন যে শ্রমিকরা কাজ করছে ঠিকই, কিন্তু মূল মধুটা কিন্তু অন্যরা খাচ্ছে, সে প্রভাবশালী মহল, তারা কিন্তু শ্রমিকদের স্বাস্থ্য নিয়ে মোটেও সচেতন নয়। ফলে এই পাথর শিল্প থেকে শুধুমাত্র সিলেটে না, সারা বাংলাদেশেই এই শিল্পের
বা পাথরের ব্যবহারের কারণে এই স্বাস্থ্যগত ঝুঁকিটি হচ্ছে। এক্ষেত্রে আমাদের আসলে কনস্ট্রাকশন যেই ট্রেন্ডটা সেটা নিয়েও আবার নতুন করে চিন্তা করতে হবে, যে আমরা যে হাই রেজ বিল্ডিং করছি এটা চাহিদাটা কিভাবে তৈরি হচ্ছে। মানে এটা চাহিদা আছে বলেই এখন প্রতি ইউনিট পার স্কয়ার ফিট এটা 200 টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে, এবং এই মূল্যটা কিন্তু গত 10 বছরে প্রায় ডাবল হয়ে গেছে পাথরের মূল্যটা। যদিও আমরা বিদেশ থেকে পাথর আমদানি করতে হচ্ছে। কেন? আমাদের যে ঐতিহাসিকভাবে আমাদের যে নির্মাণ কাজগুলো আছে এটি তো আগে থেকে পাথর দিয়ে হয়ে আসে নাই। তাহলে উন্নত প্রযুক্তির অনেক বিষয় আছে, কিন্তু পাথর কেন্দ্রিক যে চাহিদা আমরা তৈরি করেছি সেই চাহিদাটাও আমাদের আবার পুনর্বিবেচনা করতে হবে। হাইরাইজ বিল্ডিংয়ের বিকল্প কি ব্যবহার করা যায় সেটাও চিন্তা করতে হবে। পৃথিবীর সকল হাইরাইজ বিল্ডিং তো আর পাথর দিয়ে হচ্ছে না, তাহলে কিভাবে তৈরি হচ্ছে সেটা চিন্তা করতে হবে। সেটা আরো ঝুঁকিপূর্ণ হচ্ছে এবং ভূমিকম্প, পাথরের যে ওজনের বিষয় রয়েছে, এবং না বুঝেও আমি অন্তত ফেনী এলাকার কথা আমি বলতে পারি, সেখানে অনেক বিল্ডিংয়ে পাথর ব্যবহার করা হচ্ছে এবং না বুঝে চিন্তা করা হচ্ছে। ইভেন তাদের যে কলামের সাথে সাথে কলাম যে যখন পাথর দিয়ে করা হচ্ছে, স্ল্যাব ডালাইও পাথর দিয়ে করা হচ্ছে, অথচ স্বাভাবিকভাবে ওজন বৃদ্ধিতে এটি ভূমিকা রাখছে। আমরা স্ল্যাবেও পাথর ব্যবহার করার কথা না, কিন্তু যথার্থ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং নলেজটা অন্তত ডিস্ট্রিক্ট লেভেলে যারা কাজ করছেন অনেক ক্ষেত্রেই যথাযথ ইঞ্জিনিয়ার বা প্রফেশনালদের কাছে না গিয়ে ব্যক্তিগত উদ্যোগে যখন বিল্ডিং করে ফেলা হচ্ছে, তখন ভুল ধারণা থেকে শুধু পাথরের ব্যবহার বৃদ্ধির কারণে এখন কোথায় পাথর আছে সেটি এখন দেখা হচ্ছে। কিংবা যথার্থ বলেছেন আসলে যে পাথরগুলো উদ্ধার করার যে বিষয়টি আছে সেই উদ্ধারের ক্ষেত্রেও এখন কিন্তু মানে আমরা কেন শুধুমাত্র রাস্তায় খুঁজছি, মানে খোঁজাটার ক্ষেত্রেও তো একটা ভুল যাচ্ছে। এখন তো শাহজালাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে বসে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে টোটাল সিলেট এলাকা, সিলেট বিভাগের পুরোটা কিন্তু ড্রোন দিয়ে সার্ভে করে ফেলা যায়। ডিসি অফিসে থেকেই ওনাকে রাস্তায় নেমে আসা বা কোয়ারিজের ওখানে যাওয়ার দরকার ছিল না, ড্রোন প্রযুক্তি ব্যবহার করেই কিন্তু এটি করা যেত যে কোথায় কোথায় পাথর আছে। এখন প্রশ্ন যাচ্ছে যে সত্যিকার অর্থে যারা এই পাথর উদ্ধারের কাজে নেমেছে তারা কি সত্যিকারে এই উদ্ধার চায় কিনা। কারণ প্রশ্নটা এই কারণে আসছে, তাদের এই জুরিসডিকশনে থাকা এবং তাদের এই সময়টিতে বিগত মাসগুলোতে এই পাথরগুলো কিন্তু লুট হয়েছে। এখন কি এটি কি শুধু ট্রায়াল হচ্ছে, লোক দেখানো হচ্ছে, না সত্যিকার এই পাথরগুলো উদ্ধার হচ্ছে, সেই বিষয়টিও বিবেচনায় রাখা দরকার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আব্দুল করিম কিম, আপনার কাছে আবার একটু আসি। এই সাদা পাথরগুলো আসলে কার এবং রক্ষা করার দায়িত্বটা আসলে কার, একটু যদি বলেন ক্লিয়ার করে। প্রকৃতিতে যেভাবে বালি আছে, আমি যেভাবে নিয়ে যাচ্ছি তো দেখে মনে হচ্ছে এগুলো আমাদের, কিন্তু আসলে কার? হ্যাঁ, না, এখন হচ্ছে গিয়ে আমাদের কিছু জায়গা পাথর কোয়ারি বলে ঘোষণা করা হয়েছিল, সেখান থেকে তোলা হয়েছিল। এখন সেই সমস্ত তো পূর্ববর্তী সময়ে হয়েছে, আমাদের পরিবেশগত অনেক বিষয়ে একসময় ওইভাবে করে চিন্তা করা হয়নি, কিন্তু সময়ে আমাদেরকে এইগুলো চিন্তা করার বিষয় এসেছে। আমরা একসময় পাহাড় কেটে কেটে বাড়িঘর বানিয়েছি, কেউ কখনো এটা নিয়ে কথা বলিনি, কিন্তু এখন পাহাড় কাটা হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আন্দোলন করি এবং পরিবেশ অধিদপ্তর বা স্থানীয় প্রশাসন বাধা দেয়। একটা সময় বন্যপ্রাণীকে মেরে ফেলা এটা কোনো বিষয়ই ছিল না, যে কোনো জায়গাতে অতিথি পাখিদেরকে বিক্রি করতে দেখা যেত। সময়ে এই সমস্ত বিষয় যখন দেখা গেছে যে এগুলো প্রকৃতি পরিবেশের জন্য এইভাবে করে আমরা ধ্বংস করতে পারি না, তখনই আমরা আইন প্রণয়ন করেছি। এখন এইভাবে আমাদের নদীর যে আমাদের কিন্তু হাজার নদী আছে, কিন্তু এই হাজার নদীর মধ্যে এইভাবে পাথর পাওয়া যায় হাতে গোনা নদীগুলোতে। আমরা সিলেটের এই যে নদীগুলো থেকে পাথর তোলা হয়, এই পাথরগুলো আসে কোথা থেকে? আসে কিন্তু সেই মেঘালয়, এক হচ্ছে মেঘালয় থেকে খাসি হিল, জৈন্তা হিল, গারো হিল, এই হিলগুলো থেকে, অর্থাৎ যেগুলো আমাদের সীমান্তে একেবারে খাড়া ভাবে যে দেয়াল হয়ে আছে যে পাহাড়গুলো, সেগুলো নিচে আমরা আছি। তো এই পাহাড়গুলো তো দাঁড়িয়ে আছে কিভাবে? এটা তো নিচ থেকে একটা ভিত্তি আছে, আমরা সেই ভিত সরিয়ে নিচ্ছি। আমরা খনন করে করে যত সরাচ্ছি, এতে আমরা কিন্তু বিপদও তৈরি করছি। একসময় আমাদের সীমান্তবর্তী অনেক নদী নিয়ে আমাদের ভারত বাংলাদেশের সীমানা চিহ্নিত করা হয়েছে। আমরা যখন পিয়াইন নদী থেকে এইভাবে তুলতে থাকবো, কখনো যদি মেঘালয়ের কোনো পাহাড় ধসে পড়ে, যেভাবে তাহিরপুরে ধসে পড়েছিল জাদুকাটা নদীর কাছে,
পচাশেল হাওর উপরে একটা বিশাল পাহাড়খণ্ড, সে সময় অনেকগুলো গ্রাম একেবারে বালি এবং পাথরের নুড়ির নিচে চাপা পড়েছিল, এরকম অবস্থা তৈরি হতে পারে। এখন আমরা এই পাথরগুলো আমাদের নিজের মনে করে নিয়ে যাচ্ছি। এখন এই পাথরের গুরুত্ব কি সেটা তো আপনারা মনে হয় শুরুতে আলোচনা করেছেন। এই যে ধলাই নদী দিয়ে যেভাবে পানি আসে, কোথা থেকে আসে? চেরাপুঞ্জি হচ্ছে ভোলাগঞ্জের একেবারে আপে, তো ওইখানে 7 সিস্টার ঝর্ণা আছে, ওই 7 ঝর্ণার পানি এরকম ইয়েগুলো মিলে এখানকার নদী দিয়ে আসে। যখন বর্ষায় প্রচন্ড বেগে পানি নামে, এই পাথরগুলা কিন্তু সেই পানির গতিকে অনেক ক্ষেত্রে তারা স্লোথ করে দেয়। কিন্তু এগুলো যখন এই পাথর থাকবে না, তখন যখন এগুলো নেমে আসবে, হুড়মুড় করে নেমে আসবে, তখন আমাদের মানে সবকিছু এমনি তো প্লাবিত করে, কিন্তু পানির প্রচন্ড তোড়ে তখন ব্রিজ, রাস্তা, অনেক কিছু উড়ে চলে যাবে। এখন যারা এই লুণ্ঠন করছেন তারা তো এই এত কিছু বোঝার বিষয় না, তারা নগদ পাচ্ছেন তারা, এবং এখানে অনেক লোক, শ্রমিকরা বিশেষ করে, অনেকেই স্থানীয় না, বাইরে থেকে একটু বেশি মজুরি পাওয়া যায় বলে আসেন। আর যারা আমাদের রাজনৈতিক যে শক্তি, তারা তো রাজনীতিটা করেনি তো লুটপাট করার জন্য, এখানে তো অন্য কোনো কারণ নেই। সুতরাং তারা পাশেই বিজিবি ক্যাম্পও রয়েছে যতদূর আমি আমার এই কথাটা হচ্ছে, এটা সাদা পাথরের ক্ষেত্রে। সাদা পাথর দেখেন, আজকে এই বিষয়টা নিয়ে এত আলোচনা হচ্ছে, এটার কারণ কিন্তু যে শুধু পরিবেশগত কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত কথা হচ্ছে সেটা কিন্তু না। কারণ এই সমস্ত বিষয় নিয়ে আমরা অনেক কথা বলেছি, গণমাধ্যমে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এটার মূল কারণ হচ্ছে যে পর্যটকরা সেখানে গিয়ে পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে সুন্দর ছবি তুলেছিলেন, তারা যখন জেনেছেন যে ওই জায়গাটা মরুভূমির মতো হয়ে গেছে, তখন তাদের মনে হয়েছে, এত সুন্দর জায়গা শেষ হয়ে গেছে, আমি তো সামনের বার চিন্তা করেছিলাম আমার ওই বন্ধুদের যাব, হ্যাঁ আমার পরিবারকে নিয়ে যাব, এখন সেটা তো হবে না। আমার কাছে অনেকে ফোন করেছেন যে কিম ভাই, এটা কি একেবারে শেষ হয়ে গেছে? আমরা তো এইবার চিন্তা করেছিলাম আসবো, আমরা কি আসলে কি আর দেখতে পাবো না? তাদের হাহাকারটা হচ্ছে যে এই সাদা পাথরের সেই সৌন্দর্যটা ওনারা আরেকবার দেখবেন না। কিন্তু এই সাদা পাথর তারা ওই সৌন্দর্যের জায়গা থেকে দেখছেন, কিন্তু আমরা শুধু সৌন্দর্যের বিষয় তো না, এটা প্রকৃতির, এই নদী, এইখানকার ইকোসিস্টেম, এখানকার বাস্তুতন্ত্রের সাথে জড়িত। এই সাদা পাথরের যে ভেতর দিয়ে যে পানি আসে, সেখানে পর্যটকরা নির্দ্বিধায় সে পানি আজলা ভরে পান করতে পারেন, এত মিষ্টি পানি, কারণ এটা হচ্ছে একেবারে পিউরিফিকেশন হয়ে পানিটা আসছে। ওই পাথর এবং বালি পানিকে, বৃষ্টির পানি, এবং সেগুলা যখন নামছে এগুলা কিন্তু একেবারে পিওর হয়ে যাচ্ছে। সেই পানিটা যখন বাংলাদেশ সীমান্ত ক্রস করছে, এই পাথরগুলা যখন থাকছে না, তখন কিন্তু পানিগুলোর রং পরিবর্তন হয়ে যাচ্ছে। একেবারে সাদা পানিতে যে প্রাণী থাকে, সেই প্রাণীগুলো তো, সেই জলজ জীবগুলো তো এই ঘোলা পানিতে থাকবে না। এই কারণে অনেকভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আব্দুল করিম কিম আমাদের সাথে যুক্ত রয়েছেন। আবার আমরা আসব অধ্যাপক ডক্টর আব্দুল জলিল আপনার কাছে। সরকারের দুজন উপদেষ্টা গত 14 জুন জাফলংয়ে গিয়েছিলেন এবং সেখানকার পরিদর্শনে গিয়ে তারা দেখেছেন এবং তাদের গাড়ি বহরে এক ধরনের বাধা দেওয়া হয়েছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এবং খোদ পরিবেশ উপদেষ্টা দুঃখ করে বলেছেন যে উপদেষ্টা হয়েও তাদের এই প্রস্তর উত্তোলন তারা বন্ধ করতে পারেননি। তারা কি আসলে এতটা শক্তিশালী? দেখেন, আমাদের বাংলাদেশ এমন একটা অবস্থায় চলে গেছে যে এখন প্রশাসন বলে কিছু নেই, প্রত্যেকটা সেক্টর করাপ্টেড হয়ে গেছে। এই জায়গায় প্রশাসনগুলোর চোখের সামনে যে ঘটনাটা ঘটেছে, যে এটা তো আর লুকাই লুকাই করা সম্ভব না, যার ফলে এই জায়গায় আপনার একটা যোগসাজশ তো আছেই, সবাই মিলেই এটার মধ্যে জড়িত আছে। এখন শুধুমাত্র শ্রমিকরে ধরে তো লাভ নেই, সুতরাং এই জায়গাটায় মূল যারা কলকাঠি নাড়ে তাদেরকে ধরতেই হবে, আদারওয়াইজ এটা কিন্তু বন্ধ হবে না, কখনোই হতেও পারবে না। মানে সুতরাং এই জায়গায় আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখা উচিত যে আসলে আমরা কি, যে একটা মানুষের জীবন তো কতদিনের, আর এই হাজার হাজার কোটি টাকার কিসের এত দরকার আমরা জানি না আসলে, কিন্তু এই টাকা কি আসলে সে ভোগ করতে পারে? বুঝতে পেরেছি। কিন্তু এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে ক্ষতি করে গেল,
এটা তো তারা কখনোই খেয়াল করছে না যে আমাদের প্রকৃতি এবং এটার সঙ্গে ভারসাম্য রেখে আমাদের চলতে হবে। সুতরাং আমাদেরকে একটা অসহায় অবস্থা ফেলে রেখে যারা এই কাজগুলো করছে তাদেরকে আমি ধিক্কার জানাই। আসলে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমরা আবার আসবো। প্রফেসর মজুমদার, আপনার কাছে একটু আসি যে সিলেটের জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদ বলেছেন, তার কোট করছি, তাদের এমন কোনো জনবল নেই যাদের সেখানে বসিয়ে রাখবেন, মানে সেই পর্যায়ে তাদের জনবল নাই। এবং তিনি যেটা তার অক্ষমতায় প্রকাশ করে, মানে অসহায়ত্ব প্রকাশ করে তিনি কথাগুলো বলছিলেন। তাহলে করণীয়টা কি আসলে? এটা কি চলতেই থাকবে? খুব অবাক হচ্ছে যে সিলেটের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বা এই যে সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য যারা দায়িত্বে ছিল তারা পদত্যাগ করছে না কেন নিজের ব্যর্থতা কাঁধে নিয়ে? আমরা পৃথিবীর অন্য যে কোনো দেশে হলে কিন্তু এইটাই দেখতাম যে যে প্রশাসক নিজে জানেন যে এটি হচ্ছে এবং তার জুরিসডিকশনের ভিতরে হচ্ছেন। যখন লুট হয়েছে তখনও তার যেই জনবল ছিল, যেই অবস্থা ছিল, তখনও যেই সরকার ছিল, এখনও কিন্তু সেই জনবল, সেই সরকার, সব কিছু আছে। তাহলে আগে থেকে উনি এটি করেননি কেন? এটি দায়িত্ব উনি কোনোভাবেই এড়াতে পারেন না। এই ক্ষেত্রে আমাদের আইন রয়েছে, আমাদের 1922 সালে 23 সালের মিনারেল অ্যাক্ট রয়েছে। এরপরে এটিকে শক্তিশালী করার জন্য 92 সালে আমাদের অ্যাক্ট হয়েছে। আর তাকে আরও সাপোর্ট দেওয়ার জন্য 2012 সালে আমাদের মিনারেলস রিলেটেড রুলসটা হয়েছে। আইন আছে এবং এটা ছাড়াও আরও অনেকগুলো আইন আছে। যদিও এই সাদা পাথরের বিষয়টি, যদিও সাদা পাথরের বিষয়টি শুধুমাত্র পরিবেশ মন্ত্রণালয়ের না, আমরা যেভাবে সবাই পরিবেশ মন্ত্রণালয় কেন্দ্রিক আলোচনাটার অনেক সময় রাখছি, এখানে শ্রম মন্ত্রণালয় রয়েছে, শ্রমিকরা কাজ করে, যোগাযোগ মন্ত্রণালয় রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, ভূমি মন্ত্রণালয় রয়েছে। সকল মন্ত্রণালয়ের এক ধরনের সমন্বিত ব্যর্থতার একটি চিত্র সেখানে আছে। কিন্তু আমরা যেহেতু আমরা এটাকে প্রকৃতি এবং পরিবেশগত একটা সৌন্দর্য হিসাবে, এনভায়রনমেন্টাল রিসোর্স হিসাবে দেখেছি, সেই কারণে হয়তো পরিবেশের দিকে যাচ্ছে। কিন্তু বাস্তবিক অর্থে এটা রক্ষা করার যখন বিষয় আছে, কারণ এখান থেকে যে রিসোর্সগুলো, যে রেভিনিউগুলো পর্যটন বা যোগাযোগ অন্যান্য জায়গায় যায়, সেখান থেকে কিন্তু কোনো টাকাই এনভায়রনমেন্টাল চার্জ হিসাবে পরিবেশ মন্ত্রণালয়ে যায় না। তাহলে রেভিনিউর সময় সকল মন্ত্রণালয় এটাতে ভাগ নেয়, আর এটা যখন ধ্বংস হয়ে যায় তখন শুধুমাত্র পরিবেশ মন্ত্রণালয় চলে আসবে, সেটাও ন্যায্যতা নয়। সেই কারণে এইটি রক্ষা করার জন্য যেই প্রশাসন দায়িত্ব ছিল তারা এটা ব্যর্থ হয়েছে। এখন যেটি করতে পারেন, উনি নিজেই কিন্তু এটি একটি রক্ষা প্ল্যান কিন্তু দিতে পারেন, সেটা নিয়ে আমরা আপনার কাছে আবারও আসবো। ছোট্ট করে আমরা একেবারেই শেষ প্রান্তে তিনজনের কাছেই আমার একই প্রশ্ন, ভোলাগঞ্জ এবং এর আশপাশের অঞ্চলকে সংরক্ষণের জন্য আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি বা নেওয়া যেতে পারে? আব্দুল করিম কিম, ছোট্ট করে বলবেন, 30 সেকেন্ডে তিনজনের কাছে একই উত্তর জানতে চাইব। নিয়ন্ত্রণ করতে হলে একেবারে কঠোর মেসেজ দিতে হবে এবং এই এলাকার জন্য জেলা প্রশাসকের যে কথা, আসলে লোকবল অনেক আসলেই কমই আছে। আমাদের এই প্রচুর ম্যাজিস্ট্রেটের প্রয়োজন, প্রচুর রক্ষী প্রয়োজন, আইন শৃঙ্খলা বাহিনীর একটা সমন্বিত, চাইলেই এখানে এটা করা যায় না, মিলাতে হয়, পুলিশকে বিডিআর সবকিছু মিলিয়ে করতে হয়। তো এই সমস্ত করতে করতেই দেখা যায় যে একটা বিলম্ব হয়ে যায়। এখন এই ক্ষেত্রে যেটা করা, শুধু এই সমস্ত এলাকা সংরক্ষণের জন্য বিশেষ করে একটা ম্যাজিস্ট্রেট কিছু নিয়োগ, যে তাদের কাজ শুধু হচ্ছে এটা তদারকি করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া। আর আরেকটা হচ্ছে গিয়ে এই মেসেজ দেয়া যে আপনারা যেখানেই উত্তোলন করবেন আমরা সেখান থেকেই বাজেয়াপ্ত করব। আর আরেকটা বিষয়ে পরিষ্কার করতে হবে, এই বাজেয়াপ্ত করা পাথর কিন্তু শেষ পর্যন্ত আবার নিলামে এই ব্যক্তিরাই কিনে নিয়ে যান। আজকে আপনারা যতই কথা বলছেন, এটা এই আলোচনা খুব দ্রুত শেষ হয়ে যাবে, 2-3 দিন পরে অন্য ইস্যু আসবে। অনেক ধন্যবাদ, অধ্যাপক ডক্টর আব্দুল জলিল। জি, আমি বলবো যে জায়গায় আমাদের ব্যর্থতা সেটা হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের বিবেককে আমরা জাগ্রত করতে পারি নাই। পরিবেশ যে একটা আমাদের মানে জীবনেরই একটা অংশ, সেই জায়গায় শিক্ষার যেভাবে আমাদের দেওয়া উচিত ছিল, আমি এই ক্ষেত্রে আমি একটা শুধুমাত্র উদাহরণ দিতে পারি। জাপানে যখন আমি ছিলাম, আমি পাহাড়ে গেছি, আমি জাস্ট একটা জুসের ক্যান 1000 ফিট উপরে পাহাড়ের ওই জায়গায় ফেলতে গেল, আমার না করেছে না তুমি এই জায়গায় ফেলতে পারবে না, একটা ডাস্টবিনে ছিল, ওই জায়গায় ডাস্টবিনে দেওয়া আছে, ওই জায়গায় ফেলতে হবে। তার মানে এই সচেতনতা আমাদের মধ্যে তৈরি করতে হবে এবং এটা শুধুমাত্র প্রপার শিক্ষার মাধ্যমেই হতে হবে। সুতরাং আমাদের শিক্ষাটাকে আগায় নিতে হবে। অনেক ধন্যবাদ।
আমরা এটি মাথায় রাখতে হবে যে দেশের সকল রিসোর্সগুলো যেগুলো খনিজ আছে এটির মালিক সরকার, আইনগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে। সরকারকে না বললে, সরকারকে না জানিয়ে কেউ এটি যদি নিয়ে যায় সেটি ডাকাতি হবে, লুট হবে। সো যারা এই লুট করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সাদা পাথরের উপরে কালো হাতের যে ছোবল আমরা দেখেছি, সেটির এই ছোবলকে যদি আমরা বোলাগঞ্জে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, নিয়ন্ত্রণ না করতে পারি, এই ছোবলটি সারা দেশের সব জায়গায় ছড়িয়ে পড়বে। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই পাথর লুটের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে আইনের আওতায়। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল, ধন্যবাদ আব্দুল করিম কিম, ধন্যবাদ দর্শক আপনাদের। ভোলাগঞ্জের সাদা পাথর দেশের সম্পদ, যেমনটি আমরা আলোচনায় বলছিলাম। ভোলাগঞ্জকে পরিকল্পিতভাবে পর্যটনের জন্য আরও আকর্ষণীয় অঞ্চল রূপে গড়ে তুলতে পারলে সেখানকার শ্রমিক সহ স্থানীয় বাসিন্দা এমনকি পুরো দেশবাসীর উপকার হবে। পাথর খেকোরা প্রকৃতিকে তার মতো থাকতে দিতে শিখবেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় হবেন আরও অনেক বেশি উদার। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভীষণ ভালো থাকবেন। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। দেখা হবে নিশ্চয়ই।